সত্যি কথা বলতে ভারতের বিপক্ষে পাকিস্তানের চেয়ে বাংলাদেশ বেটার ক্রিকেট খেলেছে। যদিও বাংলাদেশের 5টা উইকেট 10 ওভারের ভেতরে পড়ে গিয়েছিল ঠিকই, কিন্তু তারপর তাওহিদ রিজা এবং জাকের আলী অনেকের 154 রানের পার্টনারশিপে ভর করে বাংলাদেশ 200 পেরিয়েছে এবং লড়াই করেছে। যখন ইন্ডিয়া ব্যাট করছিল তখনও তো বাংলাদেশ মোটামুটি ভাবে লড়াই করেছে। কে এল রাহুলের ওই ক্যাচটা যদি জাকের আলী অনেক ফেলে না দিত, হয়তো বা ম্যাচটা আর একটু জমতে পারতো। কিন্তু পাকিস্তান আসলে কি করলো? পাকিস্তানের তো আর প্রথম 10 ওভারে 5 উইকেট পড়ে যায়নি। ইনফ্যাক্ট পাকিস্তানের রান 150 হয়ে গিয়েছিল যখন তাদের 3 উইকেট পড়েছিল। তারপর তারা গিয়ে থেমে গেল 241 রানে। এবং যখন রানটা তাড়া করতে নামলো ভারত, কখনো এক মুহূর্তের জন্য মনে হয়নি যে ভারত আসলে চাপে পড়েছে। এবং চাপে পড়তে দেননি মূলত বিরাট কোহলি। কিং কোহলি ইজ ব্যাক। 51তম সেঞ্চুরি পেয়ে গেলেন বিরাট কোহলি পাকিস্তানের বিপক্ষে। এটা তার চতুর্থ, এবং এই সেঞ্চুরিটা সত্যিকার অর্থে একটুখানি স্পেশাল। কিছুটা অফর্মের ভেতর থেকে তিনি যাচ্ছিলেন। ইংল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে তিনি 50 পেয়ে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে ঠিকই পাকিস্তানের বিপক্ষে শতক হাঁকিয়ে দিলেন। এবং কেন আমি বলছিলাম যে বিরাট কোহলির এই সেঞ্চুরিটা একটুখানি অন্যরকম বা ব্যতিক্রম, 111 বল মোকাবেলা করেছেন, 100 রান করেছেন, একেবারে ইনিংসকে টেনে নিয়ে গেছেন, 7টা 4 মেরেছেন। অর্থাৎ আপনি যদি 7টা 4 মানে 4/7 28 রান বাদ দেন, 72 রান বিরাট কোহলি দৌড়ে নিয়েছে। সিঙ্গেলস, ডাবলস, সেটার উপর বেস করে নিয়েছে। 37 বছর বয়স হয়ে গেছে, কিন্তু তার ফিটনেসটা দেখুন। 72 রান দৌড়ে নিয়েছে বিরাট কোহলি। কোনো ছক্কা তার এই ইনিংসে আসলে নেই। এই যে ফিটনেস, আমরা যে এত কথা বলি যে ফিটনেস খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, প্লেয়াররা কি খাচ্ছে, ম্যাচের আগের দিন কোথায় যাচ্ছে, তেলে ভাজা কিছু খাচ্ছে কিনা সেই দিকে নজর রাখাটা কেন জরুরি। ফিটনেস খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, এবং এই কারণেই আসলে কোহলির এই সেঞ্চুরিটা ডেফিনেটলি একটু তো স্পেশাল বটেই। এবং তিনি ভারতের পক্ষে সবচেয়ে বেশি ক্যাচ ধরেছেন ওয়ানডেতে, যদি ভুল না করে থাকি 157টা ক্যাচ তিনি ধরেছেন। সেটাও প্রমাণ করে যে তার ফিটনেস লেভেল আসলে কোথায় রয়েছে। শ্রেয়াস আইয়ার যথারীতি ফর্মে থাকা ক্রিকেটার 56 রানের একটা ইনিংস খেলে দিয়েছে। পাকিস্তানের জন্য ডেফিনেটলি হতাশার, কারণ বাবর আজম আরো একবার শুরু পেয়েছেন। শুরু পেয়ে তিনি 23 রান করে আউট হয়ে গেছেন। বাবর তার সেরা ফর্মে আসলে নেই। সৌদ শাকিল 62 করেছেন ঠিকই, মোহাম্মদ রিজওয়ান 46 করেছেন। আগের দিন যে ঘটনাটা বাবর আজম ঘটিয়েছিল, অর্থাৎ উইকেটে সেট হওয়ার পর তারপর উইকেট দিয়ে চলে এসছে, এক্সিলারেট করতে পারেনি, এবং একই ঘটনা রিজওয়ান করেছেন। 77 বল খেলেছেন, 46 রান করেছেন, মাত্র 60 স্ট্রাইক রেট ছিল তার। তারপর তিনি আর এক্সিলারেট শেষ দিকে করতে পারেননি। খুশদিল শাহ আগের দিনের মতো যথারীতি এদিনও কিছু রান করেছেন, 38 করেছেন 39 বলে। বাট আকসার প্যাটেল রীতিমতো আসলে ভুগিয়েছেন পাকিস্তানি ব্যাটারদেরকে। এবং আকসার প্যাটেল, কুলদীপ যাদবের কথা বলতে চাই। 9 ওভারে 40 রান দিয়ে 3 উইকেট তিনি নিয়েছেন, এবং রবীন্দ্র জাদেজা 7 ওভারে 40 রানে 1 উইকেট নিয়েছেন। সো স্পিন ট্রায়ও ইন্ডিয়ার, তারা খুবই এফেক্টিভ ছিল, তারা আসলে রান বড় হতে দেয়নি, এবং এরপরে আসলে রানটা চেস করে ফেলেছে অনায়াসে ইন্ডিয়া। এবং যথারীতি আরো একবার কেন পাকিস্তান টসে জিতে আসলে এখানে তারা প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিল, যেখানে পরিসংখ্যান বলছে পরে ব্যাট করাটাই ভালো, বোধগম্য হলো না, বাংলাদেশের থেকে শেখেনি আসলে। তো জানিয়ে রাখি, চ্যাম্পিয়ন্স ট্রফি চলছে, আপনারা খেলা দেখতে পারবেন বাংলা এবং ইংলিশ কমেন্ট্রিতে। ট্রফিতে প্রি ম্যাচ শো থাকছে, পোস্ট ম্যাচ শো থাকছে, এছাড়া মিড ব্রেকে কুইজ শো থাকছে। সুতরাং আপনি ঘরে বাইরে যেখানেই থাকুন, ট্রফিতে কিন্তু আপনি চ্যাম্পিয়ন্স ট্রফি উপভোগ করতে পারবেন। ইউটিউব, ইনস্টাগ্রাম লিঙ্ক আছে, যোগ দিলে খুবই খুশি হবে। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।